সকলকেই ধন্যবাদ আজকে উপস্থিত থাকার জন্য। আপনারা জানেন গতকাল ইলেকশন কমিশনের তরফ থেকে বাংলার ফাইনাল ভোটার লিস্ট, যদিও সুপ্রিম কোর্টের আদেশ রয়েছে পরবর্তীকালে যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেগুলো সাপ্লিমেন্টারি একটা ভোটার লিস্ট পরবর্তীকালে বার হবে, কিন্তু যে খসড়া তালিকা ড্রাফট ভোটার লিস্ট 16ই ডিসেম্বর 2025 সালে বেরিয়েছিল সেখানে প্রায় 7,06,000 ভোটার ছিল, এবং তার আগে যে ভোটার তালিকা বেরিয়েছিল সেখানে প্রায় 7,66,00,000 ভোটার ছিল। সব মিলিয়ে প্রায় 58 লক্ষ ভোটার বাদ গেছিল। এবং যে ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছিল সেখানে 7,08,16,630 জনের নাম ভোটার লিস্টে ছিল। পরবর্তীকালে 16ই ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় 2.5 মাস হিয়ারিং, কমপ্লেন এসব হয়েছে, সুপ্রিম কোর্ট অবধি মামলা গড়িয়েছে, এবং সেখানে আমরাও আমাদের সামর্থ্য মতো লড়াই করেছি। গতকাল যে লিস্ট রিলিজ হয়েছে, ইলেকশন কমিশন বা সিইওর অফিস থেকে যে নোটিফিকেশনটা জারি করা হয়েছে সেখানে যে তথ্য দেওয়া হয়েছে যে সব মিলিয়ে টোটাল অ্যাডিশন গত 2.5 মাসে, তার মানে ফর্ম 6 বা ফর্ম 6A, যারা বাইরে থাকে তারা ফর্ম 6A ফিল আপ করবে, আর যারা নতুন ভোটার তারা ফর্ম 6 করবে। সেখানে প্রায় 1,82,036 জন ফর্ম 6 ফিল করেছে, এবং টোটাল ডিলিশনের ক্ষেত্রে, যেটাকে আমরা ফর্ম 7 বলি, সেখানে 5,46,053 জন রয়েছে। আমি আপনাদের অনুরোধ করব যে ইলেকশন কমিশনের বা সিইও ওয়েস্ট বেঙ্গলের যে টুইটার হ্যান্ডেল রয়েছে, সেই টুইটার হ্যান্ডেলে একটা বুলেটিন জারি করা হয়েছিল 19শে জানুয়ারি 2026, এবং 19শে জানুয়ারি শেষ দিন ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। খুব সম্ভবত 14 বা 15 তারিখ অবধি ছিল, তারপরে ওরা একটা নোটিফিকেশন করে আরও 4 দিন বাড়িয়েছিল। যখন বাঁকুড়ায় বিজেপির একটা গাড়ি ধরা পড়ে ফর্ম 7 বোঝাই অবস্থায়, 7-8 হাজার ফর্ম 7 জমা দেওয়ার একটা চক্রান্ত চলছিল, এটা করতে না পারায় ইলেকশন কমিশন বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য আরও 4 দিন সময়সীমা বাড়িয়েছিল, এবং 19th অফ জানুয়ারি লাস্ট ডেট ছিল ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে। সেই যে বুলেটিনটা বেরিয়েছিল, সেই বুলেটিনটা বেরিয়েছিল 7:06, সকালে নয়, অর্থাৎ সারাদিন চলে যাওয়ার পরে, ওয়ার্কিং আওয়ার্সের পরে। 7:06 যে ফর্ম 7-এর সংখ্যা ওখানে ছিল 41,961। আপনারা গেলে আপনারা দেখতে পাবেন এটা এখনো রয়েছে। সিইও ওয়েস্ট বেঙ্গলের টুইটার হ্যান্ডেলে বুলেটিনের ডেট হচ্ছে 19 জানুয়ারি 2026। কালকে যে আপডেটটা ইস্যু করা হয়েছে সেখানে ফর্ম 7-এর ক্ষেত্রে সংখ্যা দেওয়া হয়েছে 5,46,053। তো এই 5 লক্ষ অ্যাডিশন হলো কোত্থেকে? আমাদের প্রথম প্রশ্ন। এগুলো আমরা ধাপে ধাপে সব সুপ্রিম কোর্টে জমা দেবো, কিন্তু আমাদের কর্তব্য এটা মানুষের কাছে আনা, জনসমক্ষে আনা, এবং সংবাদ মাধ্যম সমাজের মানুষের চোখ এবং কান। তাই আপনাদের মাধ্যমে আমরা মানুষকে অবগত করতে চাই যে যে জায়গাগুলোতে অনিশ্চয়তা বা অসামঞ্জস্যতা রয়েছে আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরব। 2 হচ্ছে, প্রথম যখন ড্রাফট লিস্ট বেরিয়েছিল তখন আপনারা জানেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো ক্যাটেগরি ছিল না। এসআইআর-এর যে নোটিফিকেশন 27শে অক্টোবর ইস্যু করা হয়েছিল, এবং বলা হয়েছিল বাংলায় এসআইআর শুরু হবে, ইনিউমারেশন ফর্ম বিলি করা হবে নভেম্বর মাসের 4 তারিখ থেকে। সেখানে লজিক্যাল ডিসক্রিপেন্সির কোনো মানে নাম পর্যন্ত মেনশন করা ছিল না, কোনো উল্লেখ ছিল না, কোথাও কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো বস্তুই ছিল না। কার্যত ড্রাফট লিস্টে আমরা দেখেছি, তারপরেও আমি সাংবাদিক বৈঠক করে আপনাদের বলেছি যে যে সমস্ত রাজ্যে এসআইআর চলছে সেখানে বাংলায় ডিলিশন সব থেকে কম, এবং যেহেতু বিজেপি নেতারা প্রথম থেকে একটা টার্গেট দিয়ে দিয়েছে, কেউ বলেছে 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1.5 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছে 1,20,00,000 নাম বাদ যাবে,
তাই সেই টার্গেট পূরণের লক্ষ্যে জোর জবরদস্তি, এবং অন্যান্য কোনো রাজ্যে এটা হয়নি, একমাত্র বাংলার ক্ষেত্রে এরা লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটা বস্তু রাতারাতি তৈরি করলো। তৈরি করে 1,20,00,000 মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ঢুকিয়ে দিল। এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির সাথে আর একটা ক্যাটেগরি ছিল আনম্যাপড। আনম্যাপডে ছিল 32 লাখ। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যখন কিছু ছিলই না, আমরা পরবর্তীকালে ইলেকশন কমিশনের কাছে গিয়ে বললাম আপনি লিস্ট জনসমক্ষে আনুন, তারা আনতে রাজি হলো না। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই লিস্ট জারি করতে তারা বাধ্য হয়েছে। কার্যত 4-5 দিন লেটে করেছে, কিন্তু তাও সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ ছিল বলে তারা করেছে। 32 লক্ষ আনম্যাপ কেস বেড়ে গিয়ে রাতারাতি এখন আন্ডার অ্যাডজুডিকেশন হয়ে গেছে 60 লক্ষ কেস। যে সমস্ত কেস, আমি জানি না যারা এখানে সাংবাদিকরা উপস্থিত রয়েছেন আপনারা ভিতরে ঢুকে সাবজেক্ট বুঝে নির্বাচন কমিশন বা সিইওর অফিসে প্রশ্ন এখনো কেন করেননি। সুপ্রিম কোর্টে স্পষ্টত বলা হয়েছিল যে অমীমাংসিত যে কেসগুলো রয়েছে সেইগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে যাবে। 21 তারিখ রাত্রে ইআরওদের পোর্টাল বন্ধ করে দেওয়া হয়, ফ্রিজ করে দেওয়া হয় 21শে ফেব্রুয়ারি। এবং 21 তারিখের রাত্রের পর থেকে যে কেসগুলো 21 তারিখ অবধি হয়ে গেছে সেগুলো নিয়ে আর প্রশ্ন থাকবে না। 21 তারিখের পর থেকে যে কেসগুলো অমীমাংসিত রয়েছে সেই কেসগুলো জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠানো হবে, তারাই ফাইনাল অথরিটি। স্পষ্ট নির্দেশ ছিল। আপনারা যদি ঠিকমতো খোঁজ নেন, যারা এসআইআর এ যুক্ত, সিইও অফিসে যারা রয়েছে বা ইআরও যারা রয়েছে বা ডিইও হিসেবে যারা কাজ করছে বা এই আরও হিসেবে প্রত্যেকটা বিধানসভায় 20 জন 25 জন ইআরও রয়েছে, এমনকি বিএলও যারা রয়েছে, প্রায় 1 লক্ষ লোক তো এসআইআর এ কাজ করছে নির্বাচন কমিশনের অধীনে সুপ্রিম কোর্টের অর্ডারে। 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত। আমি আবার বলছি সংখ্যাটা 14 লক্ষ। এমন 14 লক্ষ কেস ছিল অমীমাংসিত, বাকিগুলো সব তার নিষ্পত্তি হয়ে গেছিল। ইআরও এইআরও লেভেলে তারা সমাধান বা প্রতিকার করেছিল, কোনটা ইনএলিজেবল আর কোনটা এলিজেবল তারা ঠিক করেছিল। তারাই কোয়াসি জুডিশিয়াল অথরিটি, তারাই ফাইনাল অথরিটি, তারাই ঠিক করেছিল। কোন জাদুকাঠির বলে রাতারাতি 1 সপ্তাহের মধ্যে এই 14 লক্ষ কেস বেড়ে 60 লক্ষ হলো। যার মীমাংসা হয়ে গেছে 21 তারিখে পোর্টাল ফ্রিজ হওয়ার আগে অবধি, সেই কেসগুলো কার অঙ্গুলি হেলনে, জোর জবরদস্তি, কাদের কথায়, কাদের অঙ্গুলি হেলনে, কাদের চাপে, কাদের বশ্যতা স্বীকার করে এই বাড়তি 46 লক্ষ কেস আপনি আন্ডার অ্যাডজুডিকেশনে ঢোকালেন। এটা আমার দ্বিতীয় প্রশ্ন। আমার তৃতীয় প্রশ্ন, কালকে আমি দেখলাম সিইওকে আপনারা প্রশ্ন করেছেন, উনি বলছেন কারোর নাম যদি বাদ গিয়ে থাকে বা কাউকে যদি মৃত দেখিয়ে দেওয়া হয় ছোটখাটো ব্যাপার। 160 জন মারা গেছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। অন্তঃসত্ত্বা মহিলাকে 7 ঘন্টা 8 ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। 80 বছরের বয়স্ক মানুষ, 85 বছরের মহিলা স্ট্রেচারে করে হিয়ারিংয়ে নিয়ে আসতে হয়েছে, ওনার কাছে ছোটখাটো ব্যাপার। আমার কাছে লিস্ট রয়েছে, আমি কাল রাত থেকে এক ডাকে অভিষেকে ফোন পেয়েছি, 243 জন আমাকে ফোন করেছে। আপনাদের এই লিস্ট আমি দিয়ে দেবো। এই 243 জন বেঁচে রয়েছে, সবাইকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমি যে খবর পেয়েছি, সংখ্যাটা তো বাড়বে, কমবে না। এখনো তো 24 ঘন্টা হয়নি, কাল সারাদিন ওয়েবসাইট জ্যাম ছিল। এখনো পর্যন্ত 243 জন এমন রয়েছে বাংলা এবং বিভিন্ন জেলা জুড়ে। কারোর দক্ষিণ 24 পরগনায় বাড়ি, কারোর উত্তর 24 পরগনায় বাড়ি, কারোর নদিয়ায় বাড়ি, কারোর বর্ধমানে বাড়ি, কারোর কুচবিহারে বাড়ি। এত লোককে মৃত দেখিয়ে দেওয়া হলো রাতারাতি, ওনার কাছে ছোটখাটো ব্যাপার।
ভারতের জন্য বিশ্বকাপ এনেছে দেশের মহিলা ক্রিকেট টিম, এবং যার অবদান সব থেকে বেশি বাংলার রিচা ঘোষ, তাকে দিয়ে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন। মনোজ আগরওয়ালের জন্য ছোটখাটো ব্যাপার। তাহলে ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন, তাই নয় কি? অমর্ত্য সেনকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তাহলে নোবেল প্রাইজটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন। মোহাম্মদ শামিকে আপনি হিয়ারিং নোটিশ পাঠাচ্ছেন, তার অবদানের কারণে জেতা ওয়ার্ল্ড কাপও তো তাহলে আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের মন্ত্রী, আমি সকালে উঠে শুনছি শশী পাজা, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন। ঠিক করবে কে? নরেন্দ্র মোদী, অমিত শাহ আর জ্ঞানেশ কুমার, যারা দশকের পর দশক এই বাংলায় রয়েছে। তাদের ভোটাধিকার, মৌলিক অধিকার কেড়ে নেওয়া, খালি ভোট দেয়নি বলে বিজেপিকে। এরকম একাধিক প্রশ্ন তো আমাদের রয়েছে। আমি খালি আপনাদের একটা ভিডিও দেখাবো, ভিডিওটা চালাও। हम पहले डिटेक्ट करेंगे, डिलीट करेंगे और फिर डिपोर्ट करेंगे। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাদ যাবে। ममता बनर्जी 1 करोड़ घुसपैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। এসআইআরে কমপক্ষে 1,20,00,000 মানুষ বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে? মারু পড়া। हम पहले আমি অনুরোধ করব সংখ্যাটা মন দিয়ে শুনুন। करेंगे और फिर डिपोर्ट करेंगे। ইয়ারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাদ যাবে। ममता बनर्जी 1 करोड़ घुसपैठिए के नाम बंगाल की वोटर लिस्ट में है। उन्होंने धोकर इन सब इन्फिल्ट्रेटर्स को भारत का नागरिक बना दिया। এসআইআরে কমপক্ষে 1,20,00,000 মানুষ বাদ যাবে। 1 লক্ষ কেন 2 লক্ষ বাদ যেতে পারে? মারু পড়া। আপনারা দেখলেন এই ভিডিও, কোনো আমার কথা না, তৃণমূলের কোনো নেতার কথা নয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এসআইআর হওয়ার আগে, সংখ্যাটা এই কারণে আপনাদের সবাইকে বললাম মনোযোগ দিয়ে শুনুন, তিনি বলছেন 1,25,00,000 নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বলছেন 1,20,00,000 নাম বাদ যাবে। এবার আপনাদের দেখাই, অমিত শাহ বলে না ক্রোনোলজি সমঝো, আপনারা ক্রোনোলজি বুঝুন। 58 লক্ষ নাম প্রথমে বাদ দেওয়া হলো। কালকে দেখানো হয়েছে যে ফর্ম 7-এর মাধ্যমে 5,48,000, মানে 5.5 লক্ষ। তাহলে 58 লক্ষ আর প্রায় 6 লক্ষ যদি আমি ধরি, তাহলে কত হলো? 64 লক্ষ। 6,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। 60,06,675 আন্ডার অ্যাডজুডিকেশন। তার মানে 64 আর 60 কত হলো? 1,24,00,000। শুভেন্দু অধিকারী বলেছে 1,25,00,000। শান্তনু ঠাকুর বলেছে 1,20,00,000। এটা আমার কথা নয়, টার্গেট অনেক আগে সেট করে দেওয়া হয়েছে। এই অপদার্থগুলো তো বিজেপি নেতাদের 200 টার্গেট পার করতে পারে না। তাই গরিব মানুষকে অস্বস্তিতে ফেলা, তাদের টর্চার করা, তাদের হয়রানির শিকার হওয়া, তাদেরকে লাইনে দাঁড়িয়ে ব্যতিব্যস্ত করা, তাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া, ভোটাধিকার কেড়ে নেওয়া, টার্গেট অনেক আগে সেট হয়ে গেছিল। আমরা কেন বলেছিলাম যে যখন বেরোবে আপনারা মিলিয়ে নেবেন যে আলটিমেটলি এই নির্বাচন কমিশন, দেশের জাতীয় নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। বিজেপির অঙ্গুলি হেলনে জ্ঞানেশ কুমার চলছে। আপনি আমার বিরুদ্ধে মামলা করুন, আমি লড়ে নেবো, আমার রাইট হবে তো, আমি সুপ্রিম কোর্টে গিয়ে নিজে লড়াই করতে পারবো। আপনি করুন না, আমি একাধিক প্রমাণ দিয়ে দেবো। যে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কথা মানে না, সুপ্রিম কোর্টের গাইডলাইন ফলো করে না, আমরা তো যতবার সুপ্রিম কোর্টে আমাদের দাবি নিয়ে গেছি সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। সুপ্রিম কোর্ট জুডিশিয়াল অফিসার যখন অ্যাপয়েন্ট করেছে তার মানে কি?
যে নির্বাচন কমিশনের অ্যাপয়েন্টেড অফিসারদের উপর সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতের ভরসা নেই, সেই কারণেই জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করতে হয়েছে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর ভরসা থাকতো, তাহলে তো ইলেকশন কমিশন যেভাবে চাইতো সেভাবে চালাতো। লজিক্যাল ডিসক্রিপেন্সি রিলিজ করতে চাইছিল না, হিয়ারিং ভেন্যুতে BLA2 অ্যালাউ করতে চাইছিল না, হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে চাইছিল না, মানুষকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দিতে চাইছিল না, সব তো সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। আমরা এই লিস্ট জমা দেবো, আমাদের কাছে যে লিস্ট রয়েছে, কিন্তু তার সাথে সাথে আমি যেমন আপনাদের বললাম রিচা ঘোষের কথা, শশী পাঁজার কথা, এরকম একাধিক, যেমন আমাদের রাজ্যসভার আরেকজন প্রতিমন্ত্রী রয়েছে গোলাম রাব্বানি, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেওয়া হয়েছে। এছাড়া আমডাঙ্গার 3 বারের বিধায়ক রফিকুর রহমানের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। চণ্ডীতলার বিধায়ক আকবর আলী খন্দকার তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে ছিল, তিনি আজকে আমাদের মধ্যে নেই, শ্রীরামপুরের MP ছিল। সেই আকবর আলী খন্দকারের স্ত্রী চণ্ডীতলার বিধায়ক সদস্যা সাথী খন্দকারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। সন্দেশখালী 1 নম্বর ব্লকের বর্তমান BDO সায়ন্তন সেন, তার নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। ময়নাগুড়ির কর্মরত BDO প্রসঞ্জিৎ কুণ্ডুর নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। এরকম একাধিক কেস। এবং আমি আপনাদের প্রথমেই যেটা বললাম যে 19শে জানুয়ারির যে নোটিফিকেশনটা বা বুলেটিনটা, এটার সাথে যদি আপনারা কালকের প্রেস রিলিজটা ম্যাচ করে দেখেন, যেখানে দিনের শেষে ওরা বলেছিল 41,000 ফর্ম 7 পড়েছে, আর কালকে ওরা প্রেস রিলিজ করে নোটিফিকেশন ইস্যু করে বলছে যে ফর্ম 7-এর সংখ্যা 5,48,000। এটা আমি না, ওরা যে রিলিজ করেছে তার মধ্যে ব্র্যাকেটে ফর্ম 7 বলে লেখা রয়েছে, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। ফর্ম 6-এ যদি আসি, মানে নতুন ভোটার, সেখানে আপনারা দেখবেন যে 19 তারিখের যে নোটিফিকেশনটা ছিল, 20 তারিখে ওরা একটা নোটিফিকেশন করেছিল, আপনারা সেটাও দেখতে পারেন। সেখানে ফর্ম 6-এর সংখ্যা ছিল 6,33,762, 6,33,762। আর কালকে যে ফর্ম 6 দেখানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে টোটাল হচ্ছে 1,82,036। তাহলে 4 লক্ষ কোথায় গেল? 5 লক্ষ বাদ দেওয়া আর ফর্ম 6 থেকে 4 লক্ষ বাদ দেওয়া, এখানেই তো 9 লক্ষ ভোটের হেরফের হয়েছে। আমি আপনাদের যেটা বলেছিলাম যে এই একই জিনিস এরা মহারাষ্ট্রে করেছে, একই জিনিস এরা হরিয়ানায় করেছে, একই জিনিস এরা দিল্লিতে করেছে। আমি ইলেকশন কমিশনের বাইরে দিল্লিতে বলেছিলাম যে ভোটের চুরি ভোটার লিস্টে হচ্ছে। এই এদের চুরি যদি অন্য রাজনৈতিক দলগুলো আটকাতে পারতো, কোথাও আজকে বিজেপি ক্ষমতায় থাকতো না। এরা মানুষের ম্যান্ডেটে আসেনি, কারচুপি করে এসেছে, চুরি করে এসেছে। এই কারণেই SIR-কে আমরা বলেছিলাম সাইলেন্ট ইনভিজিবল রিগিং, চুপি চুপি ভোটের কারচুপি। 1, 2, 4টে কেস তো নয়, এখনো 24 ঘন্টা হয়নি, আমার কাছে 242 জন ফোন করেছে, 1000 হবে। লোক বেঁচে রয়েছে, আপনি দেখিয়ে দিচ্ছেন মৃত। আপনার এত গায়ে জ্বালা কেন? এক একটা জেলা থেকে আমি যদি আপনাদের কাছে আন্ডার অ্যাডজুডিকেশন এখন লিস্টটা খালি দেখি, কুচবিহারে আন্ডার অ্যাডজুডিকেশন 2,38,000, মানে ভোটার লিস্টে উপস্থিত থাকা মানুষের প্রায় 10% মানুষ। উত্তর দিনাজপুরে 4,80,000, ভোটার লিস্টে নাম রয়েছে 21 লক্ষ, মানে প্রায় 30%। মালদায় ভোটার লিস্টে নাম রয়েছে 29 লাখ, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 8.5 লাখ, মানে 40%। 40% ভোটারকে আপনি বাতিল করতে চাইছেন মালদার ক্ষেত্রে। মুর্শিদাবাদ
54 লক্ষ ভোটার লিস্টে নাম রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন 11,01,000, মানে প্রায় 20%-এর উপরে। উত্তর 24 পরগনা 75 লক্ষ ভোটার রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 6 লক্ষ। দক্ষিণ 24 পরগনা প্রায় 5.5 লক্ষ, 5,22,000। পূর্ব বর্ধমান প্রায় 3,65,000। আন্ডার অ্যাডজুডিকেশন এগুলো কারা ঠিক করেছে? সুপ্রিম কোর্টের অর্ডারের পরে জুডিশিয়াল অফিসারদের ডেকে তাদেরকে এসওপি তৈরি করে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্ট তো এসওপি তৈরি করতে বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে যে একটা বৈঠক হবে, সেই বৈঠকে নির্বাচন কমিশনের প্রতিনিধি থাকবে, রাজ্যের প্রতিনিধি থাকবে, চিফ সেক্রেটারি থাকবে, রাজ্য পুলিশের ডিজি থাকবে। তারা ঠিক করবে নিজেদের মধ্যে আলোচনা করে, ইন কনসালটেশন উইথ দ্য চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট, যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেগুলো টাইম বাউন্ড ম্যানারে কিভাবে শেষ করা যায়। তারা এসওপি করে দিচ্ছে যে আধার চলবে না, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আধার নেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট অনেক আগে, প্রায় 7 মাস 8 মাস আগে যখন এসআইআরটা নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল, তখন বলেছিল আধার আইডেন্টিটি হিসেবে ব্যবহার হতে পারে, কিন্তু নাগরিকত্বের ক্ষেত্রে আধার ব্যবহার করা যাবে না। যাদের অলরেডি ড্রাফট লিস্টে নাম রয়েছে তাদের তো নাগরিকত্ব নিয়ে প্রশ্ন নেই, তাদের ন্যাশনালিটি তো এস্টাবলিশড। তার মানে কি, তাদের ম্যাপিং হয়ে গেছে, সেই কারণে তাদের ড্রাফট লিস্টে নাম বেরিয়েছে। ড্রাফট লিস্টে নাম বেরোনোর পর কারোর বিয়ে হয়ে ধরুন হুগলির কেউ চলে গেছে কোলাঘাটে, পূর্ব মেদিনীপুরের কেউ বিয়ে হয়ে গেছে নদিয়ায়, দক্ষিণ 24 পরগনার কারোর বিয়ে হয়ে গেছে উত্তর 24 পরগনা, বা উত্তর 24 পরগনার কারোর বিয়ে হয়ে গেছে দক্ষিণ 24 পরগনার কোনো একটা বিধানসভায়। তার ক্ষেত্রে আধার নেওয়া হচ্ছে না, মহিলাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে, এসসিদের নাম বাদ দেওয়া হচ্ছে, সংখ্যালঘুদের নাম বাদ দেওয়া হচ্ছে, এসটিদের নাম বাদ দেওয়া হচ্ছে, বেছে বেছে, যারা বিজেপিকে ভোট দেয় না। আমি আপনাদের একটা তথ্য দিই, যেমন মালদার ক্ষেত্রে 2021 সালে সুজাপুরে বিজেপি ভোট পেয়েছিল 18,000। প্রতিহিংসা পরায়ণতা কাকে বলে? একটা বিধানসভায় 18,000 ভোট পেয়েছিল, এত হাজার হাজার কোটি টাকা খরচা করে। সেখানে আন্ডার অ্যাডজুডিকেশন একটা বিধানসভা থেকে 1,34,000, মানে 90% অফ দ্য বিধানসভা। আপনি বলে দিন না এই বিধানসভার মানুষ ভোট দেবে না, আপনি ঠিক করুন। আপনারা হাইকোর্ট মানেন না, আপনারা সুপ্রিম কোর্ট মানেন না, আপনারা লোয়ার কোর্ট মানেন না। একটা বিধানসভায় 1.5 লক্ষ ভোটার, সেখানে 1,34,000 আন্ডার অ্যাডজুডিকেশন। রতুয়া বিজেপি ভোট পেয়েছিল 57,000, আন্ডার অ্যাডজুডিকেশন 1,04,000। একটা বিধানসভার সংখ্যা, এটা জেলার নয়। মালতীপুর বিজেপি ভোট পেয়েছিল 36,156, আন্ডার অ্যাডজুডিকেশন 94,737। হরিশ্চন্দ্রপুর বিজেপি ভোট পেয়েছিল 49,000, আন্ডার অ্যাডজুডিকেশন 91,000। মোথাবাড়ি বিজেপি ভোট পেয়েছিল 43,000, আন্ডার অ্যাডজুডিকেশন প্রায় 80,000। খালি 5টা বিধানসভার, মালদায় তো 12টা বিধানসভা রয়েছে, আমি খালি 5টা বিধানসভার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম, যে একটা বিধানসভার 5%, 7%, 10% লোক নয়, 90% লোক আন্ডার অ্যাডজুডিকেশন। এটা কোন পর্যায়ে দেশটাকে নিয়ে গেছে? আর এটা একমাত্র বাংলায় হচ্ছে। আর যেখানে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু এত নিয়ম, এত রেস্ট্রিকশন, এই বৈমাতৃসুলভ আচরণ বা বৈষম্য কিন্তু নেই, একমাত্র বাংলার ক্ষেত্রে প্রযোজ্য। এটা আমি মালদার ক্ষেত্রে দিলাম। এবার আপনাদের মুর্শিদাবাদের 5টা বিধানসভা বলি। রঘুনাথগঞ্জ বিজেপি ভোট পেয়েছিল 27,000,
আন্ডার অ্যাডজুডিকেশন 1,15,000 একটা বিধানসভা থেকে। ভগবান গোলা বাই ইলেকশন হয়েছিল, তৃণমূল জিতেছিল, বিজেপি ভোট পেয়েছিল 18,490। বদলা নিতে 1,10,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। শামশেরগঞ্জ 1,08,400 লোককে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা হয়েছে। সুতি 1,04,980 জনকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। লালগোলা 1,00,000 মানুষকে আন্ডার অ্যাডজুডিকেশন দেখানো হয়েছে। কোনোটা 80% অফ দ্য বিধানসভা, কোনোটা 78%, কোনোটা 75%, কোনোটা 70%, কোনোটা 60%। একটা বিধানসভায় মেরে কেটে 1.5 থেকে 2 লাখ লোক থাকে। 80% পোল হলে 1,60,000 লোক ভোট দেয়। 2 লাখ লোক যদি থাকে সেই বিধানসভায়, তার মধ্যে 1.5 লাখ লোককে রাখা হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। নির্বাচন কমিশন তো বললো না কজন রোহিঙ্গা ধরা পড়েছে, কজন বাংলাদেশি ধরা পড়েছে, সব বড় বড় ভাষণবাজি করছিল। আজকে তো এদের উচিত প্রকাশ্যে নিঃশর্তে সামনে জনসমক্ষে এসে কান ধরে উঠবস করে বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া। আমাদের বাংলাদেশি বাংলাদেশি বলে তো দাগিয়ে দিয়েছিল। যেখানেই বাঙালিরা যাচ্ছিল অত্যাচার করছিল, বাংলায় কথা বললে বলা হচ্ছিল বাংলাদেশি। এদের নেতারা বলেছে বাংলা বলে কোনো ভাষা নেই। বাংলার অস্তিত্ব কার্যত অস্বীকার করেছে। এতটাই রাগ এদের বাংলার উপর। আর সিপিএম যখন বলে যে তারা নাকি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তৃণমূল লড়ছে না, আপনি দেখুন না একই সাথে তো দুটো নির্বাচন, কেরালার নির্বাচন, বাংলার নির্বাচন একই মাসে হবে, একই বছরে হবে, একই সময়ে হবে। তা যারা অভিযোগ করছে তাদের ভূমিকা কি ছিল গ্রাউন্ডে, কোর্টে? বিজেপি কেরালার নাম ক্লিয়ার করে দিল, কেরালাম, আমার তাতে আপত্তি নেই, হোক। কিন্তু 2018 সালে আমরা মন্ত্রিসভায় ক্লিয়ার করে কেন্দ্রের কাছে সেই প্রস্তাব পাঠিয়েছি, আজকে 8 বছর অতিক্রান্ত, বাংলার নাম তো ক্লিয়ার করলো না। বাংলার প্রতি এত রাগ, বাঙালির প্রতি এত রাগ, এই বৈষম্য কেন? আমরা বলেছিলাম আমরা প্রতিবাদ করতে জানি, আমরা লড়াই করতে জানি। কেস যেহেতু সাবজুডিস এবং সর্বোচ্চ আদালতে বিচারাধীন, আমরা বিচার ব্যবস্থাকে সম্মান করি। আমাদের আস্থা ভরসা সুপ্রিম কোর্টের উপর রয়েছে। যদিও বিজেপি বিচার ব্যবস্থাকেও কিভাবে ইনফ্লুয়েন্স করতে চায়, এবং আমার প্রকাশ্যে বলতে কোনো আপত্তি নেই, আমরা বিগত দিনেও দেখেছি। ফোন করে করে থ্রেট করা, যারা এখানে অবজারভাররা এসছে ইলেকশন কমিশনের, তাদের ফোন থেকে হোম সেক্রেটারি ফোন করে থ্রেট দিয়েছে জুডিশিয়াল অফিসারদের। আমাকে নেই নেই করে 20 জন জুডিশিয়াল অফিসার বলেছে। কে এখতিয়ার দিয়েছে? খুব গায়ে লেগেছে। 2024-এ হেরেছেন, 2023-এর পঞ্চায়েতে হেরেছেন, 22-এর পুরসভায় হেরেছেন, 24 থেকে 25 অব্দি যে 12টা উপনির্বাচন হয়েছে সবকটায় হেরেছেন, 21-এ হেরেছেন। 26-এ আপনাদের আসন সংখ্যা 50-এর নিচে যাবে। আমি 1 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। এসআইআর করুন আর এফআইআর করুন। দম থাকলে মানুষের ময়দানে বিচার হবে, জনগণের আদালতে বিচার হবে। আসুন, কোর্টেও আপনাদের ষড়যন্ত্র ধোপে টেকেনি, আর মানুষের ময়দানেও জনগণের ময়দানেও টিকবে না। আরপি অ্যাক্টের পুরো মানে গোষ্ঠীর পিণ্ডি চটকে দিয়েছে। আরপি অ্যাক্ট বলে দেশে আর কিছু থাকলো না, যা প্রেসিডেন্স হয়ে গেল। পার্লামেন্টের তো আর কোনো দরকার নেই। আপনি 1500 কোটি টাকা করে নতুন কোটি খরচা করে নতুন পার্লামেন্ট করেছেন, উঠিয়ে দিন। পার্লামেন্টে যে আইন পাস করানো হয়, দেশের বিচার ব্যবস্থার তো কোনো দরকার নেই। সব নরেন্দ্র মোদী অমিত শাহরা বসে ঠিক করুক, গণেশ কুমারদের মতো 4টে পুতুলকে বসিয়ে।
অন্যরা প্রতিবাদ প্রতিরোধ করেনি, কষ্ট হয়েছে, হয়তো হজম করেছে। বাংলা তো হজম করবে না, এটাই তো পার্থক্য বাংলা আর অন্য রাজ্যের মধ্যে। আরপি অ্যাক্ট এম্পাওয়ার করছে ইআরওকে, এইআরওকে, আর আপনি একটা পিছনে করে গুজে দিচ্ছেন মাইক্রো অবজারভার। তাহলে আপনি সব জায়গায় লাগান। কই অন্যান্য জায়গায় তো মাইক্রো অবজারভার নেই, রাজস্থানে নেই, গুজরাটে নেই, উত্তরপ্রদেশে নেই, বাংলায় কেন? বাঙালির নাম কাটতে হবে। এদের যা পরিণতি 21-এ হয়েছিল, তার থেকে আরো করুণ পরিণতি 26-এর বিধানসভা ভোটে হবে। আর আমরা তো বারে বারে বলে এসেছি যে আপনি সময় নিয়ে করুন না। এই 2 মাসের প্রক্রিয়া তো টানতে টানতে 4 মাস লাগলো, তাও এখনো লিস্ট বেরোয়নি। আপনি 2 বছর ধরে এসআইআর করতেন, কেউ তো বারণ করেনি। আপনি যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন, এদের ভোট তো আপনিও পেয়েছেন। তাদের নাম যদি ডিলিট হয়, তাদের নাগরিকত্ব যদি অবৈধ হয়, আপনার প্রধানমন্ত্রী পদও তো অবৈধ, দেশের কেন্দ্রের সরকার তো অবৈধ। আমাদের তো নির্বাচন এমনি 26 সালে হবে। আপনি যে 3 বছর থাকবেন, তাহলে আপনি অবৈধ, আপনার এক্সপায়ারি ডেট তো হয়ে গেছে, আপনি তো ছাড়ছেন না। মানুষ অবৈধ, আপনি বৈধ, বাহ। বাংলায় 60 কোটি লোক যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, আপনার প্রধানমন্ত্রিত্ব পদও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। হোম মিনিস্টারের পদ আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। এই সরকার যারা রাষ্ট্রপতি নির্বাচিত করেছে, সেই রাষ্ট্রপতির পদও, বা যিনি এখন পদে রয়েছেন, সেটাও আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। যারা গভর্নর হয়ে, সেন্ট্রাল রিপ্রেজেন্টেটিভ হয়ে নমিনেটেড হয়ে যাচ্ছেন, সব আন্ডার অ্যাডজুডিকেশন থাকা উচিত। মানুষকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রাখবেন আর নিজে ফুর্তিতে ঘুরে বেড়াবেন। অন্য রাজ্যের মানুষ আপনার ফাঁদে পা দেবে, বাংলার মানুষ পা দেবে না। এই কারণেই বাংলা 4টে রাজ্য থেকে আলাদা। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিজে সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছেন, এবং সংবিধান আমাকে সেই সুযোগ দিয়েছে যে আমার কেস আমি নিজে লড়তে পারি। তিনি নিজে লড়েছেন তার কেস। দেশের সর্বোচ্চ আদালতে তিনি নিজে সশরীরে উপস্থিত হয়ে সাধারণ মানুষের জন্য প্রশ্ন করেছেন। গত ফেব্রুয়ারি মাসে সে চিত্র আপনারা সবাই দেখেছেন। অন্যান্য যে বিরোধী দলের নেতা নেত্রীরা আছে, না আছে রাস্তায়, না আছে কোর্টে, না আছে পার্লামেন্টে, কোথাও নেই। খালি টিভি চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় যত বিপ্লব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, তৃণমূলের দাবিকে তো সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। আমরা হিয়ারিং ভেন্যুর সংখ্যা বাড়াতে বলেছিলাম, ডিসেন্ট্রালাইজ করতে বলেছিলাম, করেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট করতে বলেছিলাম, পাবলিশ করতে বলেছিলাম, করেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে কোথাও একটা নির্বাচিত সরকার এবং দেশের নির্বাচন কমিশন, একটা কনস্টিটিউশনাল বডি, দুজনের মধ্যে একটা অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে। সেখানে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হবে এবং তারাই ঠিক করবে। যে হারে জুডিশিয়াল অফিসাররাও তো মানুষ, ওদের কাছে তো কোনো জাদুকাঠি নেই বা সফটওয়্যার নেই। 60 লক্ষ কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, সব মিলিয়ে খুব বেশি হলে 500 জুডিশিয়াল অফিসার কাজ করছে। একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয়, তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম। তাহলে 60 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? নেই করে 4 মাস। এটা মার্চ, এপ্রিল, মে, জুন। তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব।
বিজেপির মিছিল মিটিংগুলো দেখুন না, এসআইআর ওখানে হয়েছে, যত ডিলিশন ওখানে। যাও 2-4 জন ছিল, কেউ নেই। একজন জুডিশিয়াল অফিসার তো যদি 20টা 30টা 40টা করেও কেস করে, তাহলেও তো 3-4 মাস লাগবে। আর নির্বাচন প্রক্রিয়া যদি আপনাকে 5 তারিখের মধ্যে মে মাসের কমপ্লিট করতে হয়, তাহলে আপনাকে খুব বেশি হলে 20 তারিখের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে। আজকে 1 তারিখ, 20 দিনের মধ্যে কি 60 লক্ষ কেস ক্লিয়ার করা যায়? কোন জাদুকাঠি আছে? 500 লোক মিলে দিনে খুব বেশি হলে, আচ্ছা 20টা করছে, আমি 50টা ধরছি, তাহলেও 25,000 কেস। 20 দিনে খুব বেশি হলে 7.5 লাখ কেস। 5 লাখ ছিল, আমি আরো 2.5 লাখ ধরলাম, 7.5 লাখ কেস, 60 লাখ কেস করতে হবে। প্রথমত এই যে 60 লাখ কেস পাঠানো হয়েছে এটাই অবৈধ। পাঠানোর কথা ছিল 14 লাখ কেস, পাঠিয়েছে 46 লক্ষ এক্সট্রা, 60 লাখ নিজের ইচ্ছা মতো। সুপ্রিম কোর্টের গাইডলাইনে অত্যন্ত স্পষ্টভাবে লেখা রয়েছে যে জুডিশিয়াল অফিসার্স উইল ইউজ দেয়ার কনসায়েন্স। জুডিশিয়াল অফিসাররা নিজেদের বোধ, বুদ্ধি, বিবেক, জ্ঞান, নৈতিকতা ব্যবহার করে কেসগুলো ক্লিয়ার করবে। তারা বাধ্য নয় নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে সেটা ফলো করার। নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের ভরসা নেই বলে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারও যদি এই সাংবাদিক বৈঠক পরবর্তীকালে দেখে বা দেখছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে হাত জোড় করে, যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে সবাই যেন কাজ করে। সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করে ইলেকশন কমিশন এসওপি তৈরি করেছে জুডিশিয়াল অফিসারদের জন্য। সেই এসওপি তৈরি করার ক্ষেত্রে কোনো রকম রাজ্য সরকারের কোনো প্রতিনিধির সাথে আলোচনা করেনি, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী, যেটা টোটালি কন্ট্রাডিক্টরি। 20 তারিখের বুলেটিন আর গতকালের যে প্রেস রিলিজ, দুটোর মধ্যে পার্থক্য করলে ফর্ম 6-এও গরমিল রয়েছে, ফর্ম 7-এর ক্ষেত্রেও গোলমাল রয়েছে। এইভাবে বিজেপি ভোট চুরি করে বাংলায় জিততে চায়। চুরি তো আমরা আটকেছি, হাতে নাতে ধরেছি, কিন্তু এই যে বেঞ্চমার্ক সেট করে দেওয়া হয়েছিল 1,25,000, আর বিজেপির জ্ঞানেশ কুমার অমিত শাহর অঙ্গুলি হেলনে দেশের নির্বাচন কমিশন কার্যত এত বড় একটা সংস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিজেপির ছোট বড় মাঝারি নেতা বলেছে বলে তাকে টার্গেট ফুলফিল করতে হবে বলে টার্গেট সেট করে দেওয়া হয়েছিল। সেই টার্গেট মিট করার জন্য 1,24,00,000 কেসকে যে করে হোক বাংলা থেকে ডিলিট করতে হবে। তার মধ্যে 64 লাখ করে দিয়েছে, আর 60 লাখ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে। আমাদের কাছে কিছু বেসিক তথ্য আছে, আমরা আজকে সামনে আনবো না, দরকার হলে সুপ্রিম কোর্টে জমা দেব। যেখানে আমরা যখন মিটিং করতে গেছিলাম জ্ঞানেশ কুমারের সাথে, তিনি স্পষ্টত বলেছিল, এবং আমাদের কাছে তার প্রুফ রয়েছে, যে যদি একবার কারো নাম ড্রাফট লিস্টে উঠে যায় তার নাম আর কোনোভাবে ডিলিট করা যাবে না, তার কারণ তার ম্যাপিং হয়ে গেছে, তার নাগরিকত্ব নিয়ে আর প্রশ্ন নেই। এবার হতে পারে কারোর একটা ডকুমেন্টেশনের সমস্যা রয়েছে, যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে, নামের পদবীর ক্ষেত্রে অনেককে ডাকা হয়েছে, সেগুলো কাগজপত্র সাপেক্ষ জমা করে দেবেন, সেগুলো মিটে যাবে। সে একটা প্যান কার্ড দেখিয়ে দেবে, বা কারোর কাছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট দেখিয়ে দেবে, বা অ্যাডমিট কার্ড থাকলে অ্যাডমিট কার্ড দেখিয়ে দেবে, জমি জায়গার কাগজ থাকলে সেটা দেখিয়ে দেবে, মিটে যাবে। নাম থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও যদি আপনি ডিলিট করেন, আপনি মিটিংয়ে যেগুলো বলেছিলেন জ্ঞানেশবাবু, সব কিন্তু তৃণমূলের হাতে রয়েছে। প্রকাশ্যেও আনবো, সুপ্রিম কোর্টেও জমা দেবো, ওয়ার্ন করে দিয়ে গেলাম আজকে। পালানোর পথ খুঁজে পাবেন না। যারা ভাবছেন অতি চালাকের গলায় দড়ি, বেশি চালাকি করতে যাবেন না। আমাদের দুর্বল ভাবার কোনো কারণ নেই, আমাদের সৌজন্য তো আমাদের দুর্বলতা নয়। আপনি যে ভাষায় বোঝেন আমরা সে ভাষায় জবাব দিতে জানি। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমার বিরুদ্ধে মামলা করুন যাতে আমি লড়ার সুযোগ পাই। আপনাকে যদি এক্সপোজ না করতে পারি আমি রাজনীতি করব না, আপনি করুন।
বিধানসভা ধরে ধরে কি এদের ঔদ্ধত্য অহংকার, 162 জন মারা গেছে বলে ছোট ব্যাপার। মানুষের জীবনের কোনো দাম নেই, লাইনে দাঁড়িয়ে আছে কোনো দাম নেই। আগামী দিন মানুষ বিচার করবে, যাদেরকে আপনি আন্ডার অ্যাডজুডিকেশন রেখেছেন 6 মাসের মধ্যে এরাই কেন্দ্র সরকারকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখবে। বাংলার ক্ষমতা কি বাংলা দেখাবে। ব্যাটেল অফ স্ট্যালিনগ্রাড মনে আছে, তার পুনরাবৃত্তি হবে। যারা বাংলাকে দুর্বল ভাবছেন যে একতরফা নাম কেটে দেবো, প্রতিবাদ করার কেউ থাকবে না, আমরা আমাদের কর্মীদের ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যেখানে যেখানে এরকম কেস রয়েছে ইমিডিয়েটলি ডিইও যেহেতু হায়ার অথরিটি তার কাছে অ্যাপিল করবে, দরকার হলে ফর্ম 6 ফিল আপ করবে, ইমিডিয়েটলি তাদের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আর সাধারণ মানুষের প্রতিও আমার আবেদন থাকবে যে ভয় কেউ পাবেন না। এই 162টা প্রাণ আমরা হারিয়েছি, আমাদের সহ নাগরিক দেশের, সহ রাজ্যবাসী ভয়ে ভীতিতে তারা আত্মঘাতী হয়েছে। তৃণমূলের কোনো নেতা বলেনি যে 1 কোটি নাম বাদ যাবে, বিজেপির নেতারা বলেছে। এই ভয়ের আতঙ্কের পরিবেশ যদি কেউ ছড়িয়ে থাকে তার জন্য একমাত্র দায় হচ্ছে বিজেপি আর ইলেকশন কমিশন। তার জবাব কিন্তু সুদে আসলে মানুষ নেবে। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কারণ আপনারা করতে পারেন। আচ্ছা, আমি তো অলরেডি অনেক কিছু বলে দিয়েছি, হ্যাঁ, তার যদি এর বাইরে কিছু থাকে তাহলে করবেন। এই আমার প্রশ্ন হচ্ছে, অলরেডি তো বিচারাধীন এই বিষয়টা, এই নতুন ভোটারদের যারা অ্যাপ্লাই করেছিল 5 লাখের কাছাকাছি কিন্তু 1 লাখের সামান্য বেশি নাম উঠেছে, এই বিষয়টাও কি আপনারা আদালতে তুলবেন? নিশ্চয়ই। আমি যা যা তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, প্রতিটাই তথ্য যথা সময়ে সর্বোচ্চ আদালতের কাছে আমরা প্লেস করব। এটা তো আমাদের কর্তব্য, এটা তো সুপ্রিম কোর্ট মনিটরড। তো আপনি তো চুরি করে পালাতে পারবেন না। ইলেকশন কমিশন ভাবছে আমি একতরফা চুরি করে যা ইচ্ছা তাই করে যাবো, আমাকে ধরার কেউ নেই, তার কারণ আমার মাথার উপর নরেন্দ্র মোদী আর অমিত শাহর হাত রয়েছে। ভাই, আপনার মাথার উপর যার হাত থাকুক, আমাদের মাথার উপর মানুষের হাত রয়েছে। গণতন্ত্রের দেখি না দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নির্বাচন কমিশন বেশি ক্ষমতাশালী না সাধারণ মানুষ বেশি ক্ষমতাশালী? যতবার গেছে ইলেকশন কমিশনই মুখ থুবড়ে পড়েছে। এটা তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও নিচ্ছিল না, সুপ্রিম কোর্ট বলেছে নিতে বাধ্য হয়েছে। আধার কার্ড নিচ্ছিল না, বলে দেওয়ার পরও এখনো আধার কার্ড রিজেক্ট করছে ম্যাপড কেসেসে। তো এইগুলো সবই আমরা সুপ্রিম কোর্টের কাছে, সর্বোচ্চ আদালতের কাছে উপস্থাপিত করব। অভিষেক, আপনি একটু আগে যেটা বললেন যে বিজেপির একটা অংশ চাইছে, আপনার অভিযোগ যে সঠিক সময়ে যাতে নির্বাচন না হয়, নির্বাচন পিছ হয়। তো এর আগেও যেরকম বেশ কিছু নির্দিষ্ট পয়েন্ট আপনারা আদালতের গোচরে এনেছেন এবং সেই অনুযায়ী অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখেছি যে আদালত আপনাদের যে বক্তব্য ছিল সেই অনুযায়ী সদর্থক নির্দেশ দিয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা মাথায় রেখে আপনারা কি সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন নির্দিষ্টভাবে? সেক্ষেত্রে কি ধরনের হস্তক্ষেপ বা কি ধরনের এক্সপেকটেশন সুপ্রিম কোর্টের কাছে আপনাদের থাকতে পারে? না, সুপ্রিম কোর্টের অর্ডারে অত্যন্ত স্পষ্টত বলেছে, খুব সম্ভবত 20 তারিখে যে অর্ডারটা সুপ্রিম কোর্ট পাস করেছিল সেখানে বলেছিল যে আওয়ার অনলি কনসার্ন ইজ দ্য ডিসপিউটেড কেসেস শুড বি কমপ্লিটেড ইন আ টাইম বাউন্ড ম্যানার। এবার আমার যতটুকু শেষ 10 দিনে দেখে মনে হয়েছে যে 500 জুডিশিয়াল অফিসার যদি এর সাথে যুক্ত থাকে এবং এক দিনে 20টা 30টা 40টা করে কেস তারা ক্লিয়ার করে, তাহলে 60, যদি 14 লক্ষ হতো তাহলে হয়তো 20 দিনে হয়ে যেত, যেটা অ্যাকচুয়ালি পাঠানোর কথা, কিন্তু তা তো পাঠায়নি। সেটাও আমরা মেনশন করব সুপ্রিম কোর্টে। কিন্তু যেহেতু 60 লক্ষ এখন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এই 60 লক্ষ কেস যদি এদেরকে কমপ্লিট করতে হয় তাহলে তো 3-4 মাস পেরিয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন তো আপনার জুলাইতে অগস্টে হবে। ভোটার লিস্টের কাজ কমপ্লিট করতে করতে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাস লাগবে। তারপর আপনার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, তারপর আপনার নির্বাচন হবে, নাহলে তো নির্বাচন হতে পারে না। অনেক বিধানসভা রয়েছে আপনি দেখবেন যেখানে 2000-4000 ব্যবধানে দলের প্রার্থীরা যেতে, এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে, হরিয়ানার ক্ষেত্রে, এদিকে দিল্লির ক্ষেত্রে অনেক প্রার্থী রয়েছে যেখানে 300, 400, 500 ভোটের ব্যবধানে জিতেছে।
এক একটা বিধানসভা থেকে যদি আপনি 1 লক্ষ 1.5 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন করে দেন, এবার আমি তর্কের খাতিরে ধরলাম সেখানে 50% ক্লিয়ার হয়ে গেল, 75,000 ক্লিয়ার হয়ে গেল, 75,000 স্টিল আন্ডার অ্যাডজুডিকেশন, তারা তো ভোট দিতে পারবে না। তারা যদি ভোট না দিতে পারে তাহলে সেই আসনও তো অমীমাংসিত থাকা উচিত, তাই নয় কি? দুটো তো একসাথে হতে পারে না। তা এগুলো আমরা সর্বোচ্চ আদালতের কাছেও তুলব, আমরা আমাদের মতো আইনতও লড়বো, আর আমরা এই নিয়ে মাঠেও নামবো। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে, তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন, তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। 6 তারিখ, আগামী 6 তারিখ মেট্রো চ্যানেলে, মানে প্ল্যানেট ইস্ট যেটা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন, সেই একই জায়গায় আমরা অলরেডি দলের তরফ থেকে একটা চিঠি অথরিটিসদের কাছে জমা করেছি। 6 তারিখ দুপুর 2টোয় তিনি অবস্থান বিক্ষোভে বসবেন এবং সেখানে দলের সর্বস্তরের প্রতিনিধি, দূরে যারা রয়েছে আমি সবাইকে আসার জন্য অনুরোধ করব না, তার কারণ এসআইআর চলছে এখন, এই আগামী 10-15 দিনও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তারা আসবেন নিজের এলাকা সামলে, এবং পরবর্তী দলের কর্মসূচি 6 তারিখ সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করবেন। অভিষেক, আমি অনুপম, আকাশ বাংলা থেকে। এর বাইরে একটা প্রশ্ন করছি, যা বলেছো সেটা হচ্ছে যে দেখা গেল এই যে এত চাপ সৃষ্টি করেছিল অরবিন্দ কেজরিওয়াল, সে লোকটা পুরো মানে টিমটা পুরোই নির্দোষ প্রমাণিত হলো, তো এটা নিয়ে তুমি কি বলবে? ইস্তফা দেওয়া উচিত নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং আমি যতটুকু শুনেছি 500 পাতার ওই রাউজ এভিনিউ কোর্টের জাজ তিনি অর্ডার দিয়েছেন, এবং তিনি এটাও লিখেছেন বা এক্সপ্রেস করেছেন যে যারা তাকে অনৈতিকভাবে ফাঁসিয়েছে সেই তদন্তকারী সংস্থার নির্দিষ্ট অফিসারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এই একই জিনিস তো সর্বত্র করে বেড়ায়, আমরা তো এটা প্রথম দিন থেকে বলে আসছি। আজকে দিল্লির মানুষ বুঝুক, আজকে জোর করে একটা মানুষকে জেলে ঢুকিয়ে সিটিং চিফ মিনিস্টার দুর্নীতিগ্রস্ত বলে দিনের পর দিন তাকে যেভাবে জনসমক্ষে, এবং মিডিয়ার একাংশ এর জন্য দায়ী, আপনারা নিজেরাও দায়ী, আপনারা কোনোদিন সঠিক খবরটা মানুষের কাছে উপস্থাপিত করেন না, এই জন্যই সবাইকে গদি মিডিয়া বলা হয়, আমি আপনাকে বলছি না। কিন্তু যেভাবে তার ব্যক্তিগত আক্রমণ, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, পার্টিকে দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে যে স্মিয়ার ক্যাম্পেইন চালানো হলো, আজকে সেটার যে ক্ষতি হলো সেই ক্ষতির ক্ষতিপূরণ কে দেবে? নরেন্দ্র মোদী দেবে না অমিত শাহ দেবে? যারা দিনের পর দিন তার বেল আটকে রেখেছে সেই জাজরাও তো একইভাবে দায়ী। আমি স্যালুট জানাই যে আমাদের বিচার ব্যবস্থায় এমন জাজেরা রয়েছে যারা এখনো এই সৎসাহস দেখায়, যারা সংবিধানের রীতিনীতি মেনে কাজ করে, যারা নিরপেক্ষতার সাথে নিজেদের ডিউটি ডিসচার্জ করে। আর এরকম লোকেরা রয়েছে বলেই সমাজটা বেঁচে রয়েছে। সত্য তো আজ নয় কাল জনসমক্ষে আসবেই, কিন্তু যাদের কারণে হয়েছে পরবর্তীকালে আপনি দেখবেন যে একই জিনিস ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এস্টাবলিশড হবে। সিটিং চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করা হয়েছিল, মানুষ তার রায় দিয়েছে, কিন্তু একই জিনিস আপনি দেখবেন আজকে হোক, 2 মাস পর হোক, 2 বছর পর হোক, এটা প্রতিষ্ঠিত। ইডি সিবিআই কোনোদিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যায় না, আসামে যায় না, ত্রিপুরায় যায় না। এটা কি ধোয়া তুলসী পাতা? সবার তো শারদার নাম ছিল, আসামের চিফ মিনিস্টার নাম ছিল না? আমি চিঠি লিখেছি, সুদীপ্ত সেন নিজে লিখেছে, কবার ডেকেছে। যারা বিজেপিতে গেছে আপনি দেখুন, যাওয়ার পর একবার ইডি সিবিআই এদের ডেকেছে? আপনি কনভিক্ট করা বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জেলে ঢোকানো এসব ছেড়ে দিন, একটা নোটিশ বা সামান পাঠিয়ে এদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। আমি বিজেপিতে গেলে ধোয়া তুলসী পাতা, আর যদি না যাই আমি দুর্নীতিগ্রস্ত। তো সত্যের জয় হয়েছে, আমি স্যালুট জানাই ওই রাউজ এভিনিউ কোর্টের জাজকে। আচ্ছা, একটা ছোট প্রশ্ন ছিল, একটা অন্য প্রসঙ্গে আমরা চলে এলাম এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে। আগের যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হচ্ছিল, আপনি প্রায় দীর্ঘক্ষণ সাংবাদিক সম্মেলন করলেন, যে আশঙ্কাগুলো করা হচ্ছিল সেই আশঙ্কাগুলোর জায়গায় এসে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়েছি, এবং এই যে 60 লক্ষ বিচারাধীন যে নাম,
তার সম্পূর্ণ করতে গেলে আপনি যে কথাটা বলছেন যে 3-4 মাস লাগবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি আমরা ভোট পিছিয়ে যাচ্ছে এই আশঙ্কা করে সেটা- নেব, নাকি পুরনো লিস্টে ভোট হোক সেই দাবি তোলা না, হবে? সেটা তো আপনাদের আমি তরফে? বলতে পারি না। আমরা আমাদের কথাটা প্লেস করতে পারি যেহেতু মামলা সাবজুডিস। বাকি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে আমরা বলতে পারি যে কোনোভাবে তাহলে যারা অমীমাংসিত রয়েছে তাদের ভোটার রাইটস দেওয়া হোক বা কিছু একটা করা হোক, সেই প্রেয়ার তো আমাদের থাকবেই। বা কোনো মতে আগামী 20 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে যবেই ভোট ঘোষণা হবে তার আগে এই 60 লক্ষ কেস ক্লিয়ার করা হোক। তো আমাদের তো দাবি এই থাকবে যে যারা যোগ্য, এটা তো সবাই যোগ্য, এরা ইনিউমারেশন ফর্ম ভরেছে এবং এদের ন্যাশনালিটি এস্টাবলিশড, নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার কারোর হয়তো দাদুর সাথে বয়সের ফারাক, বাবার সাথে বয়সের ফারাক, পদবিতে সমস্যা, এই কারণে তাদেরকে অমীমাংসিত বা বিচারাধীন ক্যাটেগরিতে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো ঢুকিয়ে দেওয়া মানে এই না যে তাদের ফান্ডামেন্টাল রাইট বা ইলেকটোরাল রাইট আমি কেড়ে নেবো। যে করে হোক আমরাও চেষ্টা করব, আর না হলে আমরা শেষ দেখে ছাড়বো, মানুষের কাছে যাব। একদিকে যেমন তৃণমূল সুপ্রিম কোর্টেও লড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাও থাকবে। স্যার জাস্ট ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, মানে হোয়াট ইজ দি ওয়ে হেড? আমরা এখন একদম কনফিউজ যে ইলেকশন কমিশন যদি ইলেকশন অ্যানাউন্স করে দেয়, সুপ্রিম কোর্ট একবারও বলেনি যে ইলেকশন হতে পারে না। সুপ্রিম কোর্ট বলেছে উইল নট বি ক্রিয়েটিং এনি ইম্পেডিমেন্ট ইন দি এসআইআর ওয়ার্ক। সুপ্রিম কোর্ট এটাও বলেনি যে এসআইআর না হওয়া পর্যন্ত ইলেকশন অ্যানাউন্স হতে পারে না। যদি এর মাঝখানে ইলেকশন অ্যানাউন্স করে দেয়, দেন হোয়াট হ্যাপেন্স? এর মাঝখানে যদি ইলেকশন অ্যানাউন্স করে দেয় তাহলেও সুপ্রিম কোর্ট যাওয়ার আমার রাইট আছে। সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে কেসগুলো আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের সাপ্লিমেন্টারি লিস্ট তোমাকে পাবলিশ করতে হবে। ইট ক্যান বি পার্টলি, ইট ক্যান বি ফুললি। তো তুমি যদি পার্টলি পাবলিশ করো ইলেকশনের আগে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না করো তাহলে সুপ্রিম কোর্টকে আমি জানাবো, পরবর্তী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। মানে আমি আমার কথা প্লেস করতে পারি, সুপ্রিম কোর্ট কি করবে কি না করবে, আর যেখানে যেখানে বাদ গেছে মানুষের কাছে যাবো, বিচার চাইবো। আমাদের যাওয়ার তো দুটো, মানুষ, সাধারণ মানুষ যদি বিপদে পড়ে যাওয়ার তো দুটো তিনটেই রাস্তা, হয় মানুষের কাছে যাও ডেমোক্রেসিতে, নইলে তুমি পার্লামেন্টে যাও, নইলে তুমি সুপ্রিম কোর্টে যাও। এই তো রাস্তা, হয় কোর্টের কাছে বিচার চাও, নইলে তুমি পার্লামেন্টে কোনোভাবে বিচার চাও, বা রাষ্ট্রপতির কাছে চাও, নইলে মানুষের কাছে চাও। এখানে যারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশও মানা হচ্ছে না। জুডিশিয়াল অফিসারদের যে এসওপি তৈরি করা হয়েছে, সুপ্রিম কোর্টের আদেশ কোথাও নেই যে জুডিশিয়াল অফিসারদের এসওপি তৈরি করবে ইলেকশন কমিশন। এই কারণেই দেরিটা হচ্ছে। এগুলো আমরা সুপ্রিম কোর্টেও বলবো, তারপর যা সুপ্রিম কোর্ট রায় দেবে সেটা মেনেই আমাদের কাজ করতে হবে। Do you suspect that with all this, what you are I alleging, apprehend, yes. that BJP is trying to create a constitutional crisis Yes. in Bengal? Yes, and to me it looks like a very carefully drafted strategy where they're taking the judicial route without putting any blame on any judges or justices. They're taking the judiciary route to delay the election and impose something like a precedence rule. Because they can't face the people. They doesn't have the courage to face the people. So we can only hope that the judiciary acts and stand up to protect the soul of the country. That's it. দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে আপনি নিজেও বললেন যে রাজ্যে একাধিক সংখ্যালঘু বিধায়ক, আপনাদের নেতা, তাদের নাম বাদ দেওয়া হয়েছে। বিজেপি বারবার খালি সংখ্যালঘু বলে না, সংখ্যালঘু রয়েছে, তপশিলি রয়েছে, এসটি রয়েছে, একাধিক রয়েছে। বিজেপি আমি যে বিডিওর নাম বললাম সব তো হিন্দু। আমি যে বিধানসভাগুলো আপনাকে দিলাম সেখানে বিজেপি কোথাও 18,000 20,000 ভোট পেয়েছে। 18,000 20,000 ভোট মানে 8-10% ভোট। যেখানে আমি 10% ভোট পেয়েছি, 2,000 কোটি টাকা 2,500 কোটি টাকা খরচা করে, হাজার হাজার কোটি টাকা নেতারা এসছে গেছে, টাকার পর টাকা ঢেলেছে, তারপর 20,000 22,000 ভোট, 18,000 ভোট একটা বিধানসভায়। তা প্রতিহিংসা পরায়ণতার এটা একটা নিদর্শন যে এক একটা বিধানসভা থেকে 75% 80% নাম আন্ডার অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দেওয়া। না, বিজেপি বারবার তো বলেছে যে সংখ্যালঘু এলাকায় বেশি করে নাম বাদ যাবে, এই আশঙ্কা বিজেপির একাধিক নেতার গলাতেও শোনা গিয়েছে। আপনার কি মনে হয় কোথাও গিয়ে বিজেপির কথাতেই নির্বাচন কমিশন এই এটা আশঙ্কা নয়, এটা টার্গেট, এটা বিজেপির আদেশ। নির্বাচন কমিশন ওয়াজ দ্য ইমপ্লিমেন্টিং অথরিটি, টার্গেট সেটিং অথরিটি তো বিজেপির নেতারাই। তো আমি দেখালাম আপনাকে, এটা কি আমার গলা?
আচ্ছা 1,10,000 তো বলছে, 1,10,00,000 তো বলছে না, 1,15,00,000 বলছে না, 75,00,000 বলছে না, 50,00,000 বলছে না, 60,00,000 বলছে না, 2 কোটি বলছে না, 2.5 কোটি বলছে না, বলছে কি 1,25,00,000। আর আজকের লিস্ট 1,24,00,000। এটা কাকতালীয়। তাহলে এরা যদি এত বড় অ্যাস্ট্রোলজার হয়, তাহলে এদের তো পলিটিক্যাল প্রেডিকশনগুলো ম্যাচ করা উচিত। কেউ বলেছিল লোকসভায় 35টা আসন পাবো, কেউ বলেছিল 200টা আসন পাবো, কেউ বলেছিল অমুক অমুক তারিখে এই হবে তাই হবে, একটাও তো ম্যাচ করছে না। যেখানে নির্বাচন কমিশন যুক্ত সেখানেই ম্যাচ করছে। তাহলে কি রেফারি ফিক্সড? আমার প্রশ্ন এটাই। দাদা এর বাইরে একটা প্রশ্ন করি। আমরা একটি সাক্ষাৎকারে দেখতে পেলাম সজল ঘোষ, সৌরভ গঙ্গোপাধ্যায় আমরা জানি যে বাংলার গর্ব এবং একই সঙ্গে অমর্ত্য সেন। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলছেন দালাল এবং অমর্ত্য সেন প্রসঙ্গে বলছেন গুড ফর নাথিং। কার্যত এই বাঙালিদের এই শব্দ ব্যবহার করা কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি জিজ্ঞেস করবেন সৌরভ গঙ্গোপাধ্যায় যদি দালাল হয়, 2021 সালে অমিত শাহ এই দালালের বাড়িতে গেছিল কেন? কি দালালি ছিল? সজল ঘোষকে জিজ্ঞেস করবেন। এক পাশে দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় যদি দালাল হয়, তাহলে কি ঠেকা পড়েছিল দালালের বাড়িতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছুটবে? তার কি দালালি ছিল? উত্তর উনি দিতে পারবেন, সজল ঘোষকে জিজ্ঞেস করবেন। অমর্ত্য সেনের বিষয়ে তিনি বলছেন গুড ফর নাথিং। শুনুন, অমর্ত্য সেন নিয়ে তো বিজেপির একাধিক নেতা বলেছে, এরা তো এদের পেটে তো শিক্ষা দীক্ষা নেই। আমি তো বললাম অমর্ত্য সেনকে হিয়ারিং নোটিশ পাঠানো মানে দেশের নোবেল পুরস্কারটাও আন্ডার অ্যাডজুডিকেশন রাখা। রিচা ঘোষকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা মানে একা মেয়েটা খেলে খেলে দলকে ফাইনালে নিয়ে গেছে। তার অবদান তো দেখেছি, কিভাবে জিতেছে। নভেম্বর, আর 3 মাস 4 মাস পুরনো ঘটনা। তার নামে আমাদের রাজ্য সরকার তরফ থেকে স্টেডিয়াম করা হচ্ছে। তাকে আন্ডার অ্যাডজুডিকেশন রাখা মানে দেশের তরফে যে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা জিতে যেত, সেই ওয়ার্ল্ড কাপ ট্রফিটাও তো আন্ডার অ্যাডজুডিকেশন রাখা। এখনো পর্যন্ত আপনার কাছে 243 জনের ফোন কল এসছে আপনি বললেন। এদের মধ্যে গত মাসে আপনার রণসংকল্প যাত্রায় আপনি বেশ কয়েকজন যারা বাস্তবে জীবিত কিন্তু কমিশনের খাতায় মৃত বলা হচ্ছে তাদেরকে হাজির করিয়েছিলেন বা দিল্লিও নিয়ে গেছিলেন। এই 243 বা আপনার তথ্য অনুযায়ী 1000 জন, এদের পাশে আপনি কিভাবে দাঁড়াবেন? 1000 জন বলছি না, আমি বলছি সংখ্যা বাড়তে পারে। এদের পাশে আপনি কিভাবে আগামী দিন দাঁড়াচ্ছেন? বা আমরা অলরেডি তাদের যা লোকাল সাপোর্ট দরকার, যেমন আমি ইতিমধ্যেই বললাম যে যাদের নাম বাদ গেছে এবং জীবিত রয়েছে তাদের প্রথমত ডিইওর কাছে অ্যাপিল করা এবং ফর্ম 6 অবশ্যই ফিল করে জমা দেওয়া, যাতে ফাইনাল লিস্টে তাদের নাম ওঠে। এবং সেক্ষেত্রে তাদের যা সাহায্য সহায়তা লাগবে আমাদের নির্দিষ্ট সে বিধানসভা বা সে পঞ্চায়েতের প্রধান হোক বা অঞ্চল সভাপতি হোক বা সেই বিধানসভার এমএলএ হোক, তাদেরকে বলা রয়েছে সেই মানুষগুলোকে সাহায্য প্রদান করার জন্য। এবং আমি নিজে তাদের খোঁজখবর রাখবো, তাদের কোনো চিন্তা করার কারণ নেই। এই সংখ্যাটা বাড়তে পারে, আমি বলেছি এই 243টা 1000ও হতে পারে, 10,000ও হতে পারে, 500ও হতে পারে। এখন তো একদিনও হয়নি, কালকে দুপুরের পর থেকে খবর আসা শুরু হয়েছে। আমি আজ সকাল পর্যন্ত যে লিস্ট পেয়েছি সেখানে 243 জনের নাম রয়েছে যারা জীবিত রয়েছে, হার্টি অ্যান্ড হেলদি। তাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে মৃত। যেমন আপনি দেখবেন কালকে নৈহাটিতে আমাদের এক কাউন্সিলর, সেই কাউন্সিলর, তার মা, তার বাবা, 3 জনকেই দেখিয়ে দেওয়া হয়েছে ডেড। আরে এটা তো ক্রিমিনাল অফেন্স। যারা কাজ করছে তারা ভাবছে যে আমরা পদে আছি, আমাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। হবে, সব হবে। বিজেপি থাকবে না, দেশের সংবিধান থাকবে। যেদিনকে আপনি পদে থাকবেন না, এফআইআরও হবে, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থাও হবে। এসব টেম্পোরারি। তখন কোনো গুজরাটের নেতারা বাঁচাতে আসবে না, কারণ তাদের বিরুদ্ধেও মামলা হবে, তাদেরকেও টানা হবে। তারা যেভাবে দেশটাকে ছাড়কাড় করেছে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে, কাউকে স্পেয়ার করা হবে না। এবং মানুষই এদের অ্যাডজুডিকেশনে রাখবে। মানুষ তো ডেকেছে, বিজেপিকে তো সিঙ্গেল মেজরিটি দেয়নি, তারপর বিজেপির এই দম্ভ। তা এরাই যদি 300 সিট পেয়ে ক্ষমতায় আসতো তাহলে কি করতো? মানুষ বুঝুক। আর শেষ প্রশ্ন, একটা বিজেপি বাংলায় পরিবর্তন যাত্রা শুরু করেছে, কিভাবে সেটাকে আপনি দেখছেন? কি পরিবর্তন যাত্রা? তাদের একটা কর্মসূচি নিয়েছে তারা গোটা রাজ্য জুড়ে। গণতান্ত্রিক দেশ, যে যা ইচ্ছা তাই করতে পারে, যে কোনো মিটিং করতে পারে, করুক, অসুবিধা কি আছে? ও রথযাত্রা, আমি তো বাঙালি, সচরাচর আমরা আষাঢ় শ্রাবণ মাসে রথ হয় শুনেছি, ফাল্গুন মাসে রথ হয় শুনিনি।
ফাল্গুন মাসে চৈত্র মাসে রথ হয় কোনোদিন বাপের জন্মে শুনিনি। তো যারা রথযাত্রা করবো তাদেরকে বলবো রথটা সযত্নে রাখবেন, তার কারণ উল্টো রথ করে আবার ওটা এখানেই ফিরে যেতে হবে। We all are Indian, we need to understand first. And Trinamool Congress will always give importance to the principles laid down in the preamble of the Constitution, which speaks of fraternity, liberty, equality, and justice. So this is a testament to the fact that they are perturbed and bewildered. And they have no person to nominate. I haven't seen any person nominated by the BJP for the West Bengal Rajya Sabha election so far. They should concentrate on their own organizational work and focus on the work they are doing, instead of trying to poke their noses in what Trinamool is trying to do and has done. অভিষেক বাংলা জাগো চ্যানেল, আরো খবর পেপার থেকে চয়নিকা ব্যানার্জি। যেমন পরিবর্তন যাত্রার কথা উঠলো বিজেপি, সেরকম পরিবর্তন যাত্রা শুরু হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি প্রসঙ্গে একাধিক প্রচার করা হচ্ছে। যেখানে বাংলার জিডিপি রেট এত বেশি, সেখানে দাঁড়িয়ে যেভাবে বাংলার মনীষীদের সম্পর্কে বিজেপিরা ধারণা রাখেন না, তারা কি এ ব্যাপারেও কোনো ধারণা না নিয়ে এ রাজ্যে প্রচার করতে আসছেন? যেখানে প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাটকে বঙ্কিমদা বলে, আপনি কি আশা করতে পারেন? এদের থেকে আশা করাই ভুল। এরা যা ইচ্ছা করবে। ওই যে বললাম রথযাত্রা, বাংলার কৃষ্টি সংস্কৃতি যায় না। রথে কারা চড়ে? রথে দেব দেবী ভগবানরা চড়ে। মানে নিজেদের মাথায় ঢুকে গেছে আমরা ভগবান। আমরা তো রথযাত্রা করছি না। আমরা বলুন না, যারা বাংলায় বসবাস করি তারা কি দেখে আসি? যে রথে জগন্নাথ ঠাকুর থাকে, অন্য ঠাকুরদের রথ হয়, শিব ঠাকুরকে আমরা কোনো সময় রথে বসিয়ে টানি, হনুমানজিকে টানি, দেব দেবীর জন্য রথ হয়। বিজেপির নেতারা যদি রথে থাকে তাহলে তারা বাংলার কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে তারা সম্যক ধারণা প্রদান করবে আমি আশা করব কোত্থেকে? তারা রয়েছে রথে, আমরা রয়েছি পথে। Dada, as we know that 60 lakhs name under adjudication. Now, are you apprehending that BJP is influencing judicial officers so that maximum names can be deleted from these 60 lakhs so that they get benefited? See, I have played a video in front of you, and all of you present here have seen that it is the BJP leaders who have said that 1,25,00,000 voters will be deleted from Bengal. It is not me. So they have already set a benchmark. And it is not my apprehension. The order that was given by the Rouse Avenue Court 2 days back with regard to the unlawful arrest and detainment of the then Chief Minister of Delhi, Arvind Kejriwal, is a testament to the fact that a part of judiciary is working in connivance with the BJP. Why I say this? Because we have seen there has been precedence before. When I spoke in the general budget last month, all of you must have seen, I spoke of two Indias. I quoted two Indias and I spoke about how I represent two Indias and the dichotomy that still exists between the two Indias. So I can use that analogy again and say that I come from an India where we see judges who works tirelessly and works impartially and operates so that the government functions remaining within the ambit of law and constitution. And I also come from an India where the former Chief Justice of India illegally occupies a bungalow after demitting office and still illegally holds it for 8 months, where to an extent where the Supreme Court has to write to the Ministry of Home Affairs for its repossession. So that is why we say, he is not any Tom, Dick or Harry. He is the former Chief Justice of India. When the former Chief Justice of India is breaking rules, what do you expect? You are supposed to hold that bungalow for 6 months. Under what rule and provision, if this is the example and precedence the former Chief Justice of the country is setting,
and the government is not acting, then we all know what is the affairs of judiciary, what is the state of judiciary in the country. অভিষেক দা, যেহেতু এটা বিজেপি নেতাদের ভিডিওগুলো দেখালেন যেখানে 1,20,00,000 টার্গেট, এই কিছু কিছু বিজেপি নেতারাই কিন্তু গত কয়েক মাসে বলেছেন যদি নির্দিষ্ট সময়ে এসআইআর সম্পন্ন না হয় তাহলে এই রাজ্যে নির্দিষ্ট সময়ে সরকার গঠিত হবে না, বিধানসভা তৈরি হবে না, তখন রাষ্ট্রপতি শাসন এখানে হবে এবং রাষ্ট্রপতি শাসনে চায় না নির্বাচন হোক। আমি তো সেটা বললাম, এরা মানুষকে ফেস করতে চায় না। যদি ভোটার লিস্টে কোনো রকম কোনো ত্রুটি থাকে তাহলে এই ভোটার লিস্টের নিরিখেই তো 24 সালে ভোট হয়েছিল। নরেন্দ্র মোদী সরকারের তো ন্যূনতম নীতি নৈতিকতা থাকলে নিজেদের পদত্যাগ করা উচিত। তারা মানুষকে অবৈধ বানিয়ে নিজেরা বৈধ শাস্তে চায়, এটাই তো তাদের দ্বিচারিতা। এরা কি রাষ্ট্রপতি শাসনে নিয়ে যেতে চাইছে? সেটা এরা বলতে পারবে। যে কোনো মুহূর্তে নির্বাচন হোক, আমরা মানুষের কাছে থাকি, মানুষের সাথে থাকি, মানুষের দরবারে থাকি 365 দিন, নির্বাচনের আগে পিছে নয়। এবং যখনই নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে, নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচন হয়েছে। যে কটা উপনির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে হয়েছে, 21-এর নির্বাচন, 24-এর লোকসভা নির্বাচন, প্রত্যেকটাই মানুষ আস্থা রেখেছে তৃণমূলের উপর। আগামী দিনও ব্যতিক্রম হবে না, তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। অভিষেক দা, যেহেতু হিসাব মতো এটা নির্বাচনের সময়, নিশ্চয়ই আপনার দলেও প্রার্থী তালিকা নিয়ে আলোচনা শুরু হয়েছে, কিন্তু যেভাবে যে কয়েকজন সিটিং এমএলএকেও এই ওয়েটিং তালিকায় রাখা রয়েছে, এতে আপনারা প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সমস্যায় পড়বেন যতক্ষণ না জটিলতা তারা বেরিয়ে আসে। হ্যাঁ নিশ্চয়ই, যদি কেউ ভোটাধিকার প্রয়োগই না করতে পারে তার মানে তো বেসিক্যালি আপনি দেশের সিটিজেনই না। যেখানে আমি তো সেটাই বললাম যে ইলেকশন কমিশন বলে দিল যে ম্যাপিং লিস্টে আমার নাম উঠে গেছে, মানে ড্রাফট লিস্টে আমি ম্যাপড, মানে আমার নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। তার মানে, আর তার প্রমাণ রয়েছে আমাদের কাছে। আমি যখন বলছি প্রমাণ আছে, আমার হাতে প্রমাণ আছে। দরকার হলে জ্ঞানেশ কুমার আমার এগেনস্টে যদি মামলা করে, আমি সুপ্রিম কোর্টের কাছে সে ডিজিটাল এভিডেন্স জমা দেবো। তাহলে আপনি জোর জবরদস্তিতে নাম কাটতে পারেন না। এবার হতে পারে যে কারোর নামে পদবিতে মিসম্যাচ, আপনি একটা ডকুমেন্টের বেসিসে সেটা ক্লিয়ার করে দেবেন। কিন্তু এই যে 60 লক্ষ নাম গেল, এটা কিসের বেসিসে গেল? নাম যাওয়ার কথা তো 14 লক্ষ। তার কারণ বাকি সব তো ইআরও আর এইআরওরা ক্লিয়ার করে দিয়েছিল 21 তারিখ লগ ইন ফ্রিজ হওয়ার আগে, মানে পোর্টাল ফ্রিজ হওয়ার আগে। তাহলে এই 46 লক্ষ নাম অ্যাডিশনাল কার্ড অঙ্গুলি হলো না গেল, কে পাঠালো? এটা আমরা সুপ্রিম কোর্টে মেনশন করব। বাকি দেখা যাক, কোর্টে তো লড়াই চলছে রোজই। আমি বলেছি এদের ভোটার, প্রথমত আপনি বুঝুন একটা জিনিস, আপনারা এক প্রশ্ন আমাকে আলাদা আলাদা করে 5 জন করলেন। আমি বলছি ইলেকশন কমিশনের কথা অনুযায়ী আমার তার কাছে ডিজিটাল এভিডেন্স রয়েছে, রেকর্ড রয়েছে। সেই রেকর্ড আমি প্লেস করতে পারি যদি সুপ্রিম কোর্ট আমাকে আদেশ দেয়। আমার ড্রাফট লিস্টে নাম বেরোনো মানে আমি দেশের নাগরিক, ঠিক আছে? আমি যদি দেশের নাগরিক হই তাহলে তো আমার ভোটাধিকার থাকবে, আপনি তো আমার ভোটাধিকার কাটতে পারেন না। তাহলে আমার যদি কেস অমীমাংসিতও থাকে বা বিচারাধীনও থাকে, ভোটার রাইটস তো আমাকে দিতে হবে। বিকজ মাই আইডেন্টিটি, my nationality is established, my identity is under question. আমার ন্যাশনালিটি যদি এস্টাবলিশড হয়ে যায়, আমার ভোটার অধিকার আপনাকে দিতেই হবে। আপনি জোর জবরদস্তি কাটতে পারেন না। এটা চিফ ইলেকশন কমিশনার নিজে বলেছে। সুপ্রিম কোর্টে আমরা প্লেস করব, সুপ্রিম কোর্ট আমরা নিশ্চিত যে ইলেকশন কমিশনকে যা গাইডলাইন দেবার দেবে। Abhishek da, you did touch upon this point initially. আমি তাও একটু আরেকবার জিজ্ঞাসা করছি because I was seeking your reply in English. If you see the top 5 districts which has the highest number of adjudication cases, Murshidabad, Malda, Uttar Dinajpur, North 24 Pargana and South 24 Pargana. They're all Bangladesh bordering districts with high Muslim population. Do you see some sort of a scheme or trend after the list has come out and all these data has finally been made public? BJP has targeted the assembly and the districts where they have lost and where they know that they will not be able to win in the next 20 years. So it is their sheer revenge
which they are taking on the people of Bengal because they cannot fight Trinamool politically. We will take this up before the appropriate forum, which in this case is the Supreme Court of the country. Since the case is sub judice, it is not right or appropriate for me to make any political comment at this stage. একাধিকবার আপনাদেরকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, বারে বারে সুপ্রিম কোর্টে, এমনকি চূড়ান্ত তালিকা যখন ভোটার তালিকা প্রকাশ হলো তারপরেও একাধিক অভিযোগ, সেগুলো নিয়েও আপনারা সুপ্রিম কোর্টে যাবেন। অন্যদিকে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টও এর আগে বলেছিলেন বিচারপতি যে বারে বারে আসছেন, যারা রয়েছেন অফিসিয়াল জুডিশিয়ালরা তারা জানেন তাদের কি করতে হবে। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন যে বারে বারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে? বিচার পেতে গেলে তো আমাকে লড়াই করতেই হবে, সেটা হাইকোর্টেও করতে হতে পারে, সুপ্রিম কোর্টেও করতে হতে পারে। দেশের তো এই দুরবস্থা, যেখানে নির্বাচন কমিশন, আমরা কি এক্সপেক্ট করতাম যে নির্বাচন কমিশন অলওয়েজ নিউট্রাল। আমরা টিএন সেশনের মতো লোকেদের দেখেছি যারা এই নির্বাচন কমিশন পরিচালনা করেছে, এসওয়াই কুরেশিকে দেখেছি। আপনি আরপি অ্যাক্ট তো চেঞ্জ করে দিলেন, যে অ্যাক্টের বেসিসে ইলেকশন হয় সেই অ্যাক্টটা থাকলো না। সেই অ্যাক্টের বেসিসে ইআরও, এই ইআরওরা ফাইনাল অথরিটি। আপনি মাইক্রো অবজারভারদের লাগিয়ে কেস সুপ্রিম কোর্ট অব্দি নিয়ে গিয়ে এখন জুডিশিয়াল অফিসারদের লাগিয়ে দিলেন প্রত্যেক জায়গায়। এটা এদের এগেনস্টেই ব্যবহার হবে আগামী দিনে। এরা যে দৈত্য তৈরি করলো, যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলো, এটা এদের এগেনস্টেই ব্যবহৃত হবে। ইলেকশন হয় আরপি অ্যাক্টের বেসিসে, যেখানে ভোটার লিস্ট তৈরি হবে, এসএসআর স্পেশাল সামারি রিভিশন হবে, ড্রাফট ভোটার লিস্ট বেরোবে, ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, তারপর আপনি ডিওর কাছে অ্যাপিল করবেন, সিওর কাছে অ্যাপিল করবেন, এর বেসিসে। এরা ফাইনাল অথরিটি। আপনি পুরো আরপি অ্যাক্টের পিন্ডি চটকে দিয়েছেন। তো আপনি কি আশা করেন এদের থেকে, যেটা কিভাবে করবে? এখন জুডিশিয়াল অফিসার 500 জন কাজ করছে, হতে পারে সুপ্রিম কোর্ট আরো সংখ্যা বাড়াবে, কিন্তু সংখ্যা আপনি কত দূর বাড়াবেন? তাদের উপরও তো চাপ রয়েছে। তারা কেউ ডিস্ট্রিক্ট জাজ, কেউ তাদের কোর্টে বসতে হবে, তাদের কোর্টে সারাদিন হাজার হাজার কেস রয়েছে। মানুষের কাজগুলোও তো তাদের করতে হবে, আর তারাও তো মানুষ। তো তারা যদি দিনে 30টা 40টা করে কেস করে, তাহলেও আমাদের 4 মাস লাগবে কেস ক্লিয়ার করতে। তো আমরা সুপ্রিম কোর্টকে বলতে পারি, রাস্তা তো সুপ্রিম কোর্ট দেখাবে। একটা শেষ প্রশ্ন, সেটা হলো যে অ্যাডজুডিকেশন, ডিলিটেশন, এই যে ক্যাটাগরিগুলো দেখানো হচ্ছে, তার বাইরেও এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো ক্রমশ প্রকাশ্য সামনে আসছে। যেমন ধরুন 2002 সালে বলা হয়েছিল যদি বাবা মায়ের নাম থাকে তাহলে তার সন্তানকে গণ্য করা হবে এদেশের নাগরিক হিসেবে। পরবর্তীতে দেখা গেছে যখন খসড়া তালিকা প্রকাশ পেয়েছে তখন 3 জনেরই নাম রয়েছে, কিন্তু ফাইনাল তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়নি, এবং যখন ফাইনাল লিস্ট আউট হয়েছে তাদের নাম নেই। সেক্ষেত্রে এরকম অনেক ঘটনা সামনে আসছে যেগুলো হয়তো ক্রমশ প্রকাশ্য বা আরো কিছু দিন গেলে বোঝা যাবে। এরকম অনেক কেস আমরা আমাদের পিটিশনে ইনক্লুড করে সুপ্রিম কোর্টে জমা দিয়েছি। সেই কারণেই সুপ্রিম কোর্ট কগনিজেন্স নিয়ে এই অর্ডারগুলো দিয়েছে। আমরা প্রথমে যখন পিটিশন ফাইল করেছিলাম, এরকম একাধিক কেস, যেমন অনেক জায়গা আছে কাকদ্বীপ টাকদ্বীপে 2002 সালের ভোটার লিস্টই নেই, 2003 সালের ভোটার লিস্টকে বেঞ্চমার্ক ধরা হচ্ছে। তো সেই সমস্ত ক্ষেত্রে কোর্টের একটা অর্ডার ছিল যে কোনো কিছু ডকুমেন্ট লাগবেই না, খালি দেখে নিয়ে কোনো ওর কাছে যদি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট থাকে তার বেসিসে তাকে ছেড়ে দেওয়া হবে। তার ক্ষেত্রেও আধার নেওয়া হচ্ছে না। আমার সোজা প্রশ্ন হচ্ছে যে যদি আমার ড্রাফট লিস্টে নাম থাকে তাহলে আধার তো আমার আইডেন্টিটি, সেটা তো একটাই এক কার্ড, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তার বেসিসে হবে। সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এরা নিজেদের মতো করে এসওপি তৈরি করছে, জাজেদের বোঝাচ্ছে, এবং ম্যাক্সিমাম জুডিশিয়াল অফিসার সুপ্রিম কোর্টের গাইডলাইন ফলো করে কাজ করছে। কিছু লোক তো কনফিউজ হচ্ছে, তার কারণ সুপ্রিম কোর্টের গাইডলাইন আর এরা যে এসওপি তৈরি করেছে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো আমি সবার কাছে অনুরোধ করব, আবেদন রাখবো যে আপনারা সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে কাজ করুন। সুপ্রিম কোর্ট বলেছে আধার ইজ টু বি অ্যাকসেপ্টেড, ইলেকশন কমিশন বলছে আধার চলবে না, ডোমিসাইল সার্টিফিকেট চলবে না, দুটো তো কন্ট্রাডিক্টরি। আর এই কেসগুলো আমরা আগেও মেনশন করেছি, আগামী দিন আমাদের কাছে যদি এই কেসগুলো এরকম কিছু আসে, আমাদের লিগ্যাল টিম অলরেডি কাজ করছে, আমরা এগুলো সুপ্রিম কোর্টের কাছে ঠিক টাইমে প্লেস করব। As you mentioned that you anticipate that a constitutional crisis can come up and we might see a president's rule like a situation ahead of the elections. What will be the impact of it if that happens? What will be the impact of it on Trinamool level, on Trinamool Congress's grassroots level workers and leaders? Because especially ahead of a high-pitched election, if challenge them, let them do it.
It is my open challenge to the BJP. If you have the guts and gall, impose president's rule. And I'll see you in the court of the people. মমতা বন্দ্যোপাধ্যায় মার্জিন আরও বাড়বে, যত করার করুক। এসব করে লাভ নেই। এসব ভাবছে যে 30,000 40,000, এখনো তো 1.5 লক্ষ নাম রয়েছে ভোটার লিস্টে। ভবানীপুরের ভোটার লিস্টে আমি যতদূর দেখছিলাম 1,58,000 না 1,60,000 নাম রয়েছে। 1 লক্ষ ভোট তো মমতা ব্যানার্জি পাবে খুব কম করে হলে। যদি 80% পোল হয় তাহলে 1,40,000 ভোট পড়লে 1 লক্ষ ভোট মমতা ব্যানার্জি পাবে। এরা 20,000 30,000 ভোট পাবে না। ওকে, আপনি বলেছেন যে বেছে বেছে সংখ্যালঘু মহিলা এবং এসসিদের নাম বাদ দেওয়া যাচ্ছে এবং তারা বিজেপিকে ভোট দেয় না। এই অংশ গত 1.5 দশক ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয়। এইটাকে মোকাবিলা করবেন কিভাবে? শুধু সুপ্রিম কোর্ট নাকি সাংগঠনিকভাবে মোকাবিলা? সাংগঠনিকভাবে তো তৃণমূল কংগ্রেসের BLA 2রা 5 মাস ধরে কাজ করছে। নইলে তো এরা অনেক আগে অনেক লোকের নাম বাদ দিয়ে দিত। আমি আপনাদের যে ভিডিওটা দেখালাম, এদের কৌশল কি ছিল? টার্গেট ছিল 1,25,00,000 নামের বাদ দেওয়া। অর্ধেক করতে পেরেছে। এবার অর্ধেক যেহেতু করতে পারেনি, একটা মরিয়া কামড় দেওয়ার চেষ্টা করছে। সেই কারণে 60 লক্ষ লোককে আন্ডার অ্যাডজুডিকেশনে দেখানো হয়েছে। এবার এরা চেষ্টা করবে কি করে হোক, যে করে হোকই 60 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হোক। এবার আমি আপনাদের উদাহরণস্বরূপ 5-7টা কেস বললাম, যেখানে এক একটা বিধানসভা থেকে 1.5 লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশন দেওয়া হয়েছে। একটা বিধানসভার 90% ভোটার আন্ডার অ্যাডজুডিকেশন, এটা হতে পারে না। এটা যদি আমার পলিটিক্যাল রাজনৈতিক কোনো অভিসন্ধি বা ষড়যন্ত্র না থাকে, তো হবে না। আমরা এর জন্য তাদের যা গ্রাউন্ড সাপোর্ট লাগবে, আমাদের BLA 2দের বলা হয়েছে, আমাদের BLA 1দের বলা হয়েছে, MLA ব্লক সভাপতিদের বলা হয়েছে। জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প ছিল। পরবর্তীকালে এদের যেখানে যা সহযোগিতা লাগবে, হিয়ারিং ভেন্যুগুলোতেও আমাদের লোকেদের বলা ছিল। হিয়ারিং ভেন্যুতে আমাদের লোকেরা উপস্থিত ছিল। যেখানে যার ডকুমেন্ট লাগবে, আমাদের সীমাবদ্ধ সামর্থ্য এখতিয়ার অনুযায়ী আমরা অ্যাসিস্ট করেছি। এবং এদের নিশ্চিন্তে থাকতে বলুন, আপনিই বলে দেবেন। আমি তো আপনাকে বলছি যে কারোর নাম বিজেপির যে বাবা চাক লিস্ট থেকে বাদ দিতে তৃণমূল দেবে না। তার কারণ, যদি ড্রাফট লিস্টে নাম উঠে যায়, আমার নাগরিকত্ব এস্টাবলিশড। আর আমার নাগরিকত্ব এস্টাবলিশ থাকলে আমার ভোটার রাইটও আমি পাবো। বিজেপি চাইবে, আমরা করতে দেবো না। বারে বিজেপি নেতাদের মুখে আসছিল। এবার বিজেপি নেতাদের মুখে একটা কথা বারংবার 2-3 দিন ধরে খুব বেশি রকম শোনা যাচ্ছে, যে পৃথিবীর কোনো শক্তি নেই এবারে নির্বাচনে তৃণমূলকে ক্ষমতায় আনা। তৃণমূল কংগ্রেস এবার ক্ষমতায় থাকবে না, বলছেন শ্রমিক ভট্টাচার্য। একই কথার শোনা যাচ্ছে নীতিন নবীনের মুখে। তিনি বলছেন এবারে সময় এসে গেছে বাংলা থেকে অনুপ্রবেশকারীদের তাড়াবার। আমি 28 তারিখ যখন SIR এর নোটিফিকেশন ইস্যু হয়েছিল, তার 2 দিনের মধ্যে একটা প্রেস করেছিলাম। আমি বলেছিলাম যে আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপি নেতাদের কাছে, বড় বড় ভাষণবাজি গলা ফাটিয়ে মিডিয়ার কাছে লাভ নেই। আপনি যদি মানুষের উপর আস্থা ভরসা রাখেন, আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আমার চ্যালেঞ্জ কি? যে আপনি SIR করুন, FIR করুন, বিচার ব্যবস্থা ইউজ করুন, সংবাদ মাধ্যম ইউজ করুন, এজেন্সি ইউজ করুন, কেন্দ্রীয় বাহিনী ইউজ করুন, ইনকাম ট্যাক্স ইউজ করুন, ED ইউজ করুন, CBI ইউজ করুন, যা আছে ইউজ করুন। তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে মানুষের আশীর্বাদে। তার মানে তৃণমূল কংগ্রেসের যা আসন সংখ্যা ছিল সেটা বাড়বে। যদি না বাড়ে, আমি এদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইব। আর যদি বাড়ে, মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা গায়ের জোরে আটকে রেখেছেন, মানুষের কাছে নিঃশর্তভাবে প্রকাশ্যে ক্ষমা চেয়ে সেই 2 লক্ষ কোটি টাকাটা ছেড়ে দেবে। এই আমার চ্যালেঞ্জ। আপনি আপনার চ্যানেলের তরফ থেকে বুমটা নিয়ে গিয়ে শ্রমিক ভট্টাচার্যের কাছে এই প্রশ্নটা করে ভিডিওটা আমায় পাঠাবেন। উত্তরটা দেখার আশায় আমি রইলাম।
State government is not accepting the fund. Ask him to release the white paper. The PM also came and said that we have sent 40,000 crores to the state of West Bengal to give away houses. प्रधानमंत्री आवास योजना में 40,000 करोड़ रुपए दिया है. मैं तो 3 साल से व्हाइट पेपर मांग रहा हूँ. भाई 40,000 करोड़ रुपए आया है तो उड़ के तो नहीं आएगा, बैंक के थ्रू आएगा. आप रिलीज कर दो व्हाइट पेपर, कोई मना तो नहीं कर रहा है. 100 दिन का कितना पैसा दिया है 5 साल में, व्हाइट पेपर रिलीज करो. आवास में आपने कितना पैसा दिया है 4 साल में, व्हाइट पेपर रिलीज करो. ग्राम सड़क योजना में कितना पैसा दिया है, व्हाइट पेपर रिलीज करो. आई एम वेटिंग फॉर देम टू रिलीज द व्हाइट पेपर so that I can rebut and answer accordingly. অনেক আবির কিনে রেখেছে, ইউজ হবে না. মেতে রেজাল্টের পর তাই হোলিটা আগে খেলে নিতে হবে. খেলে নি, আমরা সবাই মে মাসের প্রথম সপ্তাহে খেলবো. আমাদের তো সচেতন থাকতে হয়. হোলিতে অনেক দুর্ঘটনা ঘটে. যারা জনপ্রতিনিধি তারা হোলি খেলে না, তারা মানুষের সাথে থাকে, এলাকায় নজর রাখে, সবকিছু নজরদারিতে রাখে. আপনি বাজারে যান না, গেরুয়া আবিরের দাম বেশি না সবুজ আবিরের দাম বেশি, একটু খোঁজ নিয়ে আসুন. এটা আমার কথা না, আমি তোমাকে বারবার বলছি, দিস ইজ অ্যাজ পার দ্য সিইসি, এটা চিফ ইলেকশন কমিশনের কথা. আমরা এসআইআর এর বিরুদ্ধে ছিলাম প্রথম দিন থেকে. আমাদের বক্তব্য ক্লিয়ার, যারা বাংলায় বছরের পর বছর ধরে আছে তারা বাংলার সবাই নাগরিক. তাদের ভোটেই কিন্তু নির্বাচিত হয়েছে. তারা তো ইলেকটোরাল রাইট ছিল, তারা তো ভোট দিয়েছে, তাদের ভোটেই তো শান্তনু ঠাকুর নির্বাচিত হয়েছে. তা তারা যদি নাগরিক না হয় তাহলে শান্তনু ঠাকুরও এমপি না, অসীম সরকারও এমএলএ না, জগন্নাথ সরকারও এমএলএ না, এমপি না. আমরা সবাইকে নাগরিক মানি. কিন্তু বিজেপির লাগানো ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনের কথাও যদি আমি বেঞ্চমার্ক ধরি, তিনি বলেছেন যে যদি একবার ড্রাফট লিস্টে ইনিউমারেশন ফর্ম ফিল আপ করার পর নাম বেরিয়ে যায়, দ্যাট মিনস মাই ন্যাশনালিটি ইজ এস্টাবলিশড. তার মানে কোনো না কোনোভাবে আমার বাবা কাকার নাম তো ছিল রে ভাই 2002 সালের ভোটার লিস্টে. তো আমার বাবা কাকা মায়ের নাম যদি থাকে 2002 সালের ভোটার লিস্টে, তাহলে তো আমি দেশেই নাগরিক. আমার বক্তব্য এটা. তুমি আমাকে জিজ্ঞেস করছো যে মতুয়াদের যাদের নাম ছিল না তাদেরকে কি আপনারা নাগরিক মানেন না? আমি সবাইকে নাগরিক মানি. যারা বাংলায় রয়েছে বছরের পর বছর ভোট দিয়েছে, সবার অবদান রয়েছে. তাদের ভোটই বিজেপি নিয়েছে, এখন তাদের নাগরিকত্বহীন করতে চাইছে বা করেছে কিছু লোককে. সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তো মতুয়ারা. শান্তনু ঠাকুর বলছেন 2 লাখ 5 লাখ লোকের নাম বেলে বাদ যাবে. অসীম সরকার বলছে তোরা মরলে মর. এটা আমার কথা না. তো যারা ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছিল, যে মতুয়া ভাইয়েরা বোনেরা, তারা বুঝুক যে এই দলটাকে ভোট দেওয়ার খাল কেটে কুমির আনা এক. আপনার কাছে পার্টিকুলারলি কোনো নথি থাকলে আপনি আমাকে দিয়ে দিন. আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি প্রত্যেকটা কেস নিজে দেখব এবং এদের পার্সোনালি অ্যাসিস্ট করব. নিশ্চিন্তে থাকতে বলবেন. থ্যাংক ইউ.